আর আমি মনে হয় প্রথম পর্যটক আজকের দিনের। এখন পর্যন্ত কেউ আসেনি। আর এখন সময় হচ্ছে সকাল 7:55 হতে পারে। সাধারণত জেলা পর্যায়ে সরকারি সফরে আসা বিভিন্ন মন্ত্রী অথবা কোনো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বা বিভিন্ন ভিআইপি ব্যক্তিবর্গরা সাময়িক অবস্থানের জন্য এই সার্কিট হাউস ব্যবহার করে থাকে আর কি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন 6 রাস্তা মোড়ে আছি। এই যে 6 রাস্তা মোড়ে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এখানে একটা পুরীর দোকান আছে আর কি, লুচি যাই বলেন না কেন। এখানে খাওয়ার জন্য প্রায় আধা ঘন্টা ধরে সিরিয়াল নিয়ে বসেছিলাম, অনেক ভিড়, যেহেতু সকালবেলা ফজরের পরপর মানুষজন আসে খাইতে আর কি। তো 6 রাস্তা মোড় থেকে আমি সোজা চলে যাচ্ছি লালন শাহ মাজারের দিকে। এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার হবে আর কি, দেখি হেঁটে যাওয়া যাবে ইনশাল্লাহ। সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর এখন ভোর প্রায় 6:30, 6:50 বাজে আর কি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। সম্মানিত দর্শকবৃন্দু, আমি এখন আছি লালন শাহ মাজারে। তো 6 রাস্তা মোড় মসজিদ থেকে এ পর্যন্ত আসতে আমার সময় লাগছে প্রায় 50 মিনিট। 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা হেঁটে আসছি। আর এটা হচ্ছে গেট, লালন শাহ মাজারের গেট হচ্ছে এটা। আর মূল মাজার হচ্ছে আমার পেছনে, এই সাদা যে বিল্ডিংটা বা স্তম্ভটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল মাজার। চলেন এদিক দিয়ে হেঁটে যাওয়া যাক। আর আমি মনে হয় প্রথম পর্যটক আজকের দিনের। এখন পর্যন্ত কেউ আসেনি। আর এখন সময় হচ্ছে সকাল 7:55। আমি প্রথম পর্যটক যে লালন শাহ মাজারে আসছি। কোনো মানুষ নাই এখানে, কিছু মানুষ আছে যারা হচ্ছে স্থানীয়, এখানে থাকেন, কাজ করেন, তারা তারা ছাড়া আর কেউ নাই। তো আমি আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড থেকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব মাজারটা আসলে কেমন। লালন শাহের মাজার বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ও ঐতিহাসিক একটি স্থান। এটি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সেউরিয়াতে অবস্থিত, যেখানে সাধক লালন তার জীবনের শেষ সময় কাটিয়েছিলেন এবং 1890 সালে মৃত্যুর পর তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে এখানে লালনের আখড়া ও মাজার গড়ে ওঠে। প্রতি বছর লালনের তিরোধান দিবস ও দোল পূর্ণিমা উপলক্ষে দেশ বিদেশ থেকে হাজারো বাউল, শিল্পী ও দর্শনার্থী এখানে আসেন। এখানে আসলে আপনি দেখতে পারবেন লালনের সমাধি, লালনের আখড়া, বাউল গানের আসর, লালন জাদুঘর ও সাংস্কৃতিক পরিবেশ। এই লালন শাহের মাজার নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। কিছু ব্যক্তি লালনের আদর্শের নামে অর্থ সংগ্রহ বা ব্যক্তিগত লাভের চেষ্টা করেন। কিছু দর্শনার্থী বা তথাকথিত অনুসারীর মধ্যে মাদক সেবন, উচ্ছৃঙ্খল আচরণ, নারী পুরুষদের অবাধ মেলামেশা এবং বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকাণ্ড আপনি লক্ষ্য করবেন। দর্শকবিন্দু, এই যে পেছনের যে গেট লালন শাহ মাজারের, ওটা হচ্ছে প্রবেশ গেট। ওই প্রবেশ গেট থেকে যদি আপনারা পেছনের দিকে আসেন, এই গেট হয়ে এই ফাঁকা স্থানে হচ্ছে বিভিন্ন গাড়ি পার্কিং এরিয়া। হ্যাঁ, এখানে বিভিন্ন বাস, মাইক্রো এখানে হচ্ছে পার্কিং করা যায়, তবে এখানে টাকা লাগে। হ্যাঁ, আর যেহেতু আমি অনেক সকালে আসছি, প্রথম পর্যটক, তো দোকানপাট সব বন্ধ, হয়তো বা 9টার পরে এগুলো খুলবে। এই যে আমার পেছনের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, বন্ধ দোকান, এগুলোতে মূলত একতারা বা বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয়। আর এই পাশে আসলে আপনি খাবারের দোকান পেয়ে যাবেন। বিশেষ করে এখানে মানুষের জমজমাট হয় বিকাল করে, বিকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এখানে আসলে বেশি মানুষ পাওয়া যায় আর কি। আর আমি আসছি আজকে শুক্রবার, শুক্রবারও মানুষ হবে। যদি আপনি বিকালের পরে আসেন সেক্ষেত্রে আর বেশি মানুষ দেখতে পারবেন। এই পার্কিং এরিয়াটা হচ্ছে অনেক বড়। হ্যাঁ, এই তো এই লালন পার্কিং এরিয়াতে আসলে আপনি একটা দিঘি পেয়ে যাবেন। আমার পিছনের এই দিঘি, এটা হচ্ছে লালন দিঘি। হ্যাঁ, অনেক পরিষ্কার পানি। এটা হচ্ছে পার্কিং এরিয়ার পাশে আর কি। A few minutes later. সম্মানিত দর্শকবিন্দু, আমি লালন শাহ মাজার থেকে এখন আবার কুষ্টিয়া সদরের দিকে যাচ্ছি, 5 রাস্তা মোড়ের দিকে বা মজমপুর বাজারের দিকে আর কি। তো যাইতে যাইতে আপনাদেরকে কিছু তথ্য দেয় কুষ্টিয়ার বিখ্যাত খাবার সম্পর্কে। এই মুহূর্তে আমার মাথায় যেটা আসতেছে সেটা হচ্ছে তিলের খাজা, যেটা এটা কুষ্টিয়াতে অনেক বেশি বিখ্যাত। এরপরে হচ্ছে কুলফি মালাই। হ্যাঁ, কুষ্টিয়ার কুলফি মালাই এবং তিলের খাজা, এই দুইটা খাবার বেশি বিখ্যাত, বা বিভিন্ন জেলাতে দেখবেন কুষ্টিয়ার নাম করে কিন্তু বিক্রি করা হয়। আর কুষ্টিয়াতে চাষজাত দ্রব্যের মধ্যে একটা আছে হচ্ছে তামাক। এখানে কিন্তু অনেক পরিমাণে তামাক চাষ করা হয়। আর কুষ্টিয়া বটতলী মোড় থেকে আপনি যখন ভিতরের দিকে আসবেন, মানে শহরের ভিতরের দিকে আসবেন, তখন আপনি সিগারেটের ফ্যাক্টরি পেয়ে যাবেন, যেখানে তামাকজাত পণ্য আর কি তৈরি করা হয়। আপনারা মেইন রোডের পাশে পেয়ে যাবেন আর কি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন যেখানে অবস্থান করতেছি এবং আমার পেছনে যে ভবনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সরকারি সার্কিট হাউস, কুষ্টিয়া সরকারি সার্কিট হাউস। তো যারা সার্কিট হাউস সম্পর্কে জানেন না বা আসলে সার্কিট হাউস কি, তাদেরকে ছোট্ট করে একটু ধারণা দিই।
সার্কিট হাউস হচ্ছে মূলত সরকারি মালিকানাধীন সুরক্ষিত ও সংরক্ষিত একটি অতিথিশালা বা রেস্ট হাউস। এখানে কারা থাকতে পারে বা কারা অবস্থান করতে পারে, সাধারণত জেলা পর্যায়ে সরকারি সফরে আসা বিভিন্ন মন্ত্রী অথবা কোনো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বা বিভিন্ন ভিআইপি ব্যক্তিবর্গরা সাময়িক অবস্থানের জন্য এই সার্কিট হাউস ব্যবহার করে থাকে আর কি। ব্রিটিশ শাসনামলে যখন বিভাগীয় কর্মকর্তারা বিভিন্ন জেলাতে সার্কিট কোর্ট বা রাজস্ব আদালত পরিচালনার জন্য বিভিন্ন জেলা ভ্রমণে যেতেন, তখন তাদের সাময়িক অবস্থানের জন্য এই ভবনগুলোতে তাদেরকে থাকার ব্যবস্থা করা হতো। সেই থেকে এটি সার্কিট হাউস নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন আছি কুষ্টিয়া কালেক্টর ভবনের সামনে। আমার পিছনে কালেক্টর ভবনের গেট, এই পাশটাতে সম্ভবত। হ্যাঁ, তো আমি এখন হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে যাব, ঢাকায় রওনা হব। তো কুষ্টিয়াতে দেখার মতো ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে, যেটা ঝিনাইদহ শৈলকুপা পার হলে ইসলামী বিশ্ববিদ্যালয় আপনি পেয়ে যাবেন। পাশাপাশি আপনার হচ্ছে রবীন্দ্র শিলাদা কুঠিবাড়ি আছে। তো আমি এই দুইটা জায়গাতে যাব না, আমি এর আগেও গিয়েছিলাম। এছাড়াও শারীরিক অবস্থা খুব একটা ভালো না, একটু ঠান্ডা লেগে গেছে ট্যুর করতে করতে। তো এখন ঘড়িতে প্রায় 12টা বাজে, আজকে জুম্মার দিন। আমি একটু মজমপুর বাস স্ট্যান্ডের দিকে যাব, ওখান থেকে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করতে হবে আর কি। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় আর যাবো না। আর শিলাদা কুঠিবাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু অত্যাধিক পরিমাণে রোদ গরম, তো আর যাচ্ছি না। শুধু আপনাদের গড়াই নদী, পাশাপাশি এই কুষ্টিয়া যে সদর আছে, এই সদর এবং হচ্ছে আপনার যে রবীন্দ্র লালন শাহ মাজার আছে, এই জায়গাগুলো ঘুরে দেখলাম। এতটুকু পর্যন্তই। অন্য কোনো এক সময় হয়তো বা পুরো জেলা আমি ঘুরে দেখবো, বিভিন্ন থানা সহ। তো আজকে আমি এখন বাস স্ট্যান্ডের দিকে যাই, ওখান থেকে গিয়ে কোনো বাসে দেখি ঢাকা পর্যন্ত তারা আমাকে নেয় কিনা, নয়তো বা অন্য কোনো ব্যবস্থা করতে হবে। সম্মানিত দর্শকবিন্দু, আমি এখন হচ্ছে বটতলি মোড়ে আছি। এখানে হোটেলে একটু খাওয়া দাওয়া করতেছি, একটু মনে পিছন থেকে আলো আসতেছে। একটা হোটেলে খাওয়া দাওয়া করতেছি আর কি। তো আমি মোটামুটি 4 থেকে 5টা কুষ্টিয়ার যে সদরে বাস কাউন্টার রয়েছে, বাস কাউন্টারে গিয়েছিলাম যে বিনা টাকায় আমাকে তারা নেয় কিনা। তো আসলে সবসময় যে আপনি বাস চাইলেই পাবেন এমনটা না। আজকে প্রচুর রিজেকশন খাইছি, কোনো বাস এখন পর্যন্ত ম্যানেজ করতে পারি নাই। আর ঘড়িতে মাত্র আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে বেরোচ্ছি 2টা বাজে এখন। তো পরদা থেকে দেখি ট্রেন মনে হয় আছে, অথবা ট্রাকে কি মাধ্যমে যাওয়া যায় দেখি। খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া করে আমি পরদার দিকে যাব, অথবা এখান থেকে যদি কোনো ট্রাক সরাসরি ঢাকার দিকে পাই সেখানে চলে যাবো আর কি। দেখা যাক কী হয়, আপনাদেরকে আমি জানাবো ইনশাল্লাহ। A few moments later. সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন আছি কুষ্টিয়ার পরদা রেলওয়ে জংশনে। কুষ্টিয়ার ভিতরে মোট 3টা রেলওয়ে স্টেশন আছে। একটা হচ্ছে কুষ্টিয়া বর্ডার রেলওয়ে স্টেশন, একটা হচ্ছে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন, একটা হচ্ছে পরদা। তো আমি এখন আছি পরদাতে। এটা আপনার হচ্ছে কুষ্টিয়া মেইন শহর থেকে প্রায় 13-14 কিলোমিটার হবে। তো আজকে প্রচণ্ড রোদ। আমি মানে যে বটতলি মোড় রয়েছে, বটতলি মোড় থেকে এই পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তা হেঁটে আসছি। তবে রাস্তার দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার, আর 3 কিলোমিটার রাস্তা আমি হচ্ছে লিফট পেয়েছিলাম। তো প্রায় 3 কিলোমিটার রাস্তা রোদের মধ্যে হেঁটে আসছি। তো যশোরও প্রায় আমি 10-12 কিলোমিটার রাস্তা হাঁটছি, কিন্তু এতটা কষ্ট হয় না যে 3 কিলোমিটার রাস্তা হাঁটতে যে পরিমাণ কষ্ট হয়েছে আমার, কারণ রাস্তায় প্রচণ্ড রোদ। আর ভাই এইভাবে আসলে রোদের মধ্যে হাঁটাটা খুবই কষ্টকর। আপনারা এই ধরনের কখন ট্রাই করিয়েন না বিনা টাকার ভ্রমণে। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যে টাকা দিয়ে ভ্রমণ করার জন্য। আর আরেকটা কথা আপনাদেরকে বলি যে বিনা টাকায় কখনো ট্রেনে উঠবেন না। আমি টাকা দিয়ে মূলত ঢাকায় যাব এখন। এখান থেকে হচ্ছে ভাঙ্গা পর্যন্ত যাব, ভাঙ্গা থেকে গিয়ে ওখান থেকে হয়তো বাসে বা কোনো মাধ্যমে লিফট নেওয়ার চেষ্টা করব। তো বিনা টাকায় কখনো ট্রেন ভ্রমণ করবেন না, কারণ এটা হচ্ছে সরকারি একটা পরিবহন সংস্থা। বেসরকারি পরিবহন সংস্থাতে মালিক বা কর্তৃপক্ষ চাইলে আপনাকে বিনা টাকায় নিতে পারে, কিন্তু সরকারি মাধ্যমে আপনাকে টাকা দিয়ে ভ্রমণ করতে হবে। তাই কখনো বিনা টাকায় ট্রেন ভ্রমণ করবেন না। তো দেখা হচ্ছে পরবর্তীতে। সম্মানিত দর্শকবিন্দু, আমি এখন আসছি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন, ঢাকা। তো আমি যে ট্রেনে আসছি সময় লাগছে প্রায় 4.5 ঘন্টা প্লাস। আর আমি এখন এখান থেকে বাসার দিকে যাব। আর কোনো কথা নাই। যারা আপনারা প্রথম পর্ব দেখেন না এখন পর্যন্ত, চাইলে দেখে আসতে পারেন কুষ্টিয়া জেলা ভ্রমণের। আর এখান থেকে হয়তো বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো তথ্যচিত্রে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।